5,000 নাবিক নিয়ে ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড। ভেনেজুয়েলায় হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প। সমুদ্রে ধাওয়া করে 1.7 টন হ্যাশিশ জব্দ করেছে স্পেন পুলিশ। অভিযানে 4 মাদক কারবারি গ্রেফতার। তুরস্কের বিমান বাহিনীকে শক্তিশালী করতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান সাগরে সামরিক শক্তি বাড়াচ্ছে। 24 অক্টোবর শুক্রবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে নতুন এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড ক্যারিয়ার গ্রুপকে ল্যাটিন আমেরিকায় পাঠানো হয়েছে। এটি ক্যারিবিয়ান সাগরে মাদক বিরোধী অভিযানের প্রয়োজনের তুলনায় অনেক বড় একটি সামরিক পদক্ষেপ, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এই সামরিক মহড়ায় 8টি অতিরিক্ত যুদ্ধ জাহাজ, একটি পারমাণবিক ডুবোজাহাজ এবং অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানও যোগ দিয়েছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলা সরকারকে মাদক পাচারকারীদের আশ্রয় দেওয়া এবং গণতন্ত্র নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, এই বিশাল সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্র এবং পশ্চিম গোলার্ধের নিরাপত্তার জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রম শনাক্ত এবং দমনে সাহায্য করবে। মাত্র কয়েকদিন আগেও এই রণতরীটি ইউরোপের জিব্রাল্টার প্রণালী দিয়ে যাচ্ছিল। এতে 5,000-এরও বেশি নাবিক রয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সন্দেহভাজন মাদকবাহী জাহাজে 10 বার হামলা চালিয়েছে, যার বেশিরভাগই ক্যারিবিয়ান সাগরে। এই হামলায় প্রায় 40 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কিছু ভেনেজুয়েলার নাগরিক ছিল বলে পেন্টাগন জানিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। ওয়াশিংটন মাদুরোকে মাদক পাচার ও অপরাধী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার গ্রেফতারের জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে $50 মিলিয়ন করেছে, যদিও মাদুরো এই অভিযোগ অস্বীকার করেন। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অবৈধ মাদকের নেতা বলে অভিহিত করেছেন, যা কলম্বিয়ার সরকার আপত্তিজনক বলে মনে করছে। ট্রাম্প গত 23 অক্টোবর বৃহস্পতিবার বলেছেন, মাদকের কার্টেলগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য যুদ্ধের ঘোষণার প্রয়োজন না থাকলেও শীঘ্রই স্থলভাগে অভিযান চালানো হতে পারে। উল্লেখ্য, ভেনেজুয়েলা হল বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ থাকা দেশ। 2023 সালের তথ্য অনুযায়ী এখানে প্রায় 300 বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় 20%। তুরস্ক তাদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য নতুন ইউরোফাইটার টাইফুন বিমান সংগ্রহের পরিকল্পনা নিয়ে কাতার এবং ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সফর শেষে জানিয়েছেন, এই আলোচনা খুবই ইতিবাচক দিকে এগোচ্ছে। তুরস্ক মোট 40টি ইউরোফাইটার টাইফুন বিমান কেনার জন্য ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। এর পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং F-35 যুদ্ধবিমান কেনার বিষয়েও কথা বলছে। তবে জরুরি প্রয়োজনে দ্রুত বিমান পেতে একটি বিশেষ চুক্তি চূড়ান্ত হচ্ছে। এই চুক্তির অধীনে যুক্তরাজ্য থেকে পাওয়া বিমানের পাশাপাশি কাতার এবং ওমান, যারা আগে টাইফুন বিমান কিনেছিল, তাদের কাছ থেকে অল্প ব্যবহৃত 12টি টাইফুন জেট দ্রুত পেতে পারে তুরস্ক। ইউরোফাইটার টাইফুন যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের তৈরি যুদ্ধবিমান। এটি আকাশে উড়তে উড়তে শত্রু বিমান ধ্বংস করতে পারে, আবার স্থলের লক্ষ্যেও আঘাত হানতে পারে। এতে আছে 2টি শক্তিশালী ইঞ্জিন, এর গতি প্রায় 2400 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ প্রায় 55,000 ফুট পর্যন্ত উপরে উঠতে সক্ষম। এতে আছে মিসাইল, বোমা এবং মেশিনগান, যেগুলো দিয়ে আকাশ আর মাটির লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। প্রেসিডেন্ট এরদোগান নিশ্চিত করেছেন যে কাতার ও ওমানের সঙ্গে বিমান সংগ্রহ নিয়ে অনেক প্রযুক্তিগত বিবরণ সহ আলোচনা চলছে। তার আশা, এই চুক্তি দ্রুত সম্পন্ন হবে এবং এই নতুন বিমানের সাহায্যে তুরস্কের বিমান বাহিনী আরও অনেক বেশি শক্তিশালী হবে। বিমান বাহিনীর আধুনিকীকরণ তুরস্কের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সমুদ্রে গাজা থেকে তৈরি শক্তিশালী মাদক হ্যাশিশ পাচারকারীদের নৌকাকে ধাওয়া করেছে স্প্যানিশ পুলিশের গার্ডিয়া সিভিলের টহল নৌকা এবং হেলিকপ্টার। দৃশ্যটা ছিল ঠিক যেন কোনো হলিউড অ্যাকশন সিনেমার মতো। তীব্র গতিতে ছুটছে নৌকাগুলো আর উপরে নজর রাখছে হেলিকপ্টারের চোখ। স্পেনের গার্ডিয়া সিভিল পুলিশ গত 24 অক্টোবর শুক্রবার একটি বিশাল মাদক বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে। স্পেনের দক্ষিণ পশ্চিমের প্রদেশ ক্যাডিজ এর চিপিওনা শহরের উপকূলে সমুদ্রে অত্যন্ত দ্রুত গতিতে ধাওয়া করে তারা প্রায় 1.7 টন হ্যাশিশ জব্দ করেছে।
এই অভিযানে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহজনক জাহাজটিকে ধাওয়া করার জন্য কর্তৃপক্ষ 2টি টহল নৌকা এবং একটি হেলিকপ্টার ব্যবহার করেছিল। হেলিকপ্টার থেকে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল, যা পাচারকারীদের পালানোর সব পথ বন্ধ করে দেয়। এই ত্রিমুখী ধাওয়ার মুখে পাচারকারীরা শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়। একসময় পুলিশের নৌকাগুলো মাদকবাহী জাহাজটির একেবারে কাছাকাছি চলে আসে। নাটকীয় মুহূর্তের পর পুলিশ সদস্যরা জাহাজটিকে ঘিরে ফেলেন এবং সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেন। ধাওয়া চলাকালীন মাদক কারবারিদের সঙ্গী আরও 2টি খালি নৌকা এসে পুলিশের গতি রোধ করার চেষ্টা করে। গাঁজা বলতে আমরা চিনি পাতা, ফুল, কাণ্ড ইত্যাদি। অন্যদিকে হ্যাশিশ হল গাঁজা গাছের ফুল থেকে সংগ্রহ করা রেজিন বা আঠালো পদার্থটিকে ঘন ও জমাট বাঁধিয়ে তৈরি করা একটি রূপ। হ্যাশিশ গাঁজার পাতা বা ফুলের তুলনায় অনেক বেশি শক্তিশালী, কারণ হ্যাশিশে গাঁজার মূল সক্রিয় উপাদান THC এর ঘনত্ব অনেক বেশি থাকে। এক কথায় হ্যাশিশ হল গাঁজার একটি উচ্চ ঘনত্বের নির্যাস। রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের আরও 10টি এলাকা বা বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে একই দিনে সামনের সারিতে 82টি বড় ধরনের লড়াই হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে গত সপ্তাহে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষই এই নতুন তথ্যগুলো প্রকাশ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে তাদের সৈন্যরা বিভিন্ন অঞ্চল থেকে ইউক্রেনের 10টি বসতি দখল করেছে। তাদের দাবি, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে, যার মধ্যে আছে একটি Su-27 যুদ্ধবিমান, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 18টি বোমা, 15টি হিমার্স রকেট এবং 1441টি ড্রোন। রাশিয়ার বাহিনী ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক এবং অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের সামরিক শিল্প প্রতিষ্ঠান, সামরিক পরিবহন ও জ্বালানি অবকাঠামো এবং দূরপাল্লার ড্রোন তৈরি ও সংরক্ষণ এবং উৎক্ষেপণের স্থানগুলো। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রিপোর্ট করেছেন শুক্রবার একদিনের মধ্যেই পুরো ফ্রন্ট লাইনে মোট 82টি যুদ্ধ বা সংঘর্ষ হয়েছে। ইউক্রেন জানিয়েছে রাশিয়ান বাহিনী পোক্রোভস্কের দিকে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল এবং এখানেই তীব্র লড়াই হয়েছে। ইউক্রেনীয় ন্যাশনাল নিউজ এজেন্সির অন্য একটি প্রতিবেদন অনুসারে ইউক্রেনীয় বাহিনী ক্রাসলি লিমান এলাকায় একটি বসতির নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছে। এবার বোধ হয় ডলারের দিন শেষ হতেই চলল। ডলারকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্যের পথে হাঁটছে ব্রাজিল ও ইন্দোনেশিয়া। জাকার্তায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বৈঠকে এই যুগান্তকারী পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে $5 বিলিয়ন বেশি মূল্যের দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার জাকার্তায় পৌঁছালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে প্রেসিডেন্ট প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এ সময় ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা সিলভাও উপস্থিত ছিলেন। দুই দেশের পতাকা নেড়ে লুলাকে স্বাগত জানায় শিক্ষার্থীরা। আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। আলোচনায় মুক্ত বাণিজ্য বাড়ানো এবং দ্বিপাক্ষিক লেনদেনে ডলারের পরিবর্তে নিজ নিজ দেশের মুদ্রা ব্যবহারের সম্ভাবনার ওপর জোর দেওয়া হয়। বৈঠকের পর দুই দেশের উপস্থিতিতে ইন্দোনেশিয়া ও ব্রাজিলের মন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেন। বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, ব্রিক্স ও G20 সদস্য হিসেবে দুই দেশই সহযোগিতা বাড়াতে চায়। তিনি বলেন, আজ আমরা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতার সাক্ষী হলাম। এই চুক্তির সম্ভাব্য মূল্য $5 বিলিয়ন বেশি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ডলার নির্ভরতা কমানোর উপর জোর দেন। তিনি বলেন, 21 শতকে বাণিজ্যের ধরন পাল্টাতে হবে। লুলা বলেন, আমরা মুক্ত বাণিজ্য চাই। ইন্দোনেশিয়া ও ব্রাজিল উভয় আমাদের নিজস্ব মুদ্রায় বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগ্রহী। আমাদের এই পথার পরিবর্তন করতে হবে। 20 শতাব্দীতে যে সাহস আমাদের ছিল না, 21 শতাব্দী সেই সাহস দাবি করে। আমরা আর কারো উপর নির্ভরশীল হতে চাই না। আমরা বহুপাক্ষিকতা চাই, একপাক্ষিকতা নয়। আমরা বাণিজ্যিকভাবে গণতন্ত্র চাই, সংরক্ষণবাদ নয়। জাকার্তার এই বৈঠকের পর উভয় নেতাই মালয়েশিয়ায় আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে সেই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রিমিয়ার লি চিয়াং সহ অন্যান্য বিশ্ব নেতারাও অংশ নেবেন।
পশ্চিম তীরের ফিলিস্তিনি কৃষকদের জন্য জলপাই সংগ্রহ কেবল ফসল তোলা নয়, এটি নিজেদের ভূমির ওপর অধিকার রক্ষার প্রতীক। তবে এই কাজটি এখন বিপজ্জনক হয়ে উঠেছে। এই মাসে কৃষকেরা যখন জলপাই তুলছিলেন, তখন ইসরায়েলি সৈন্য ও জোরপূর্বক বসতি স্থাপনকারী ইসরায়েলিরা ঘটনাস্থলে উপস্থিত হন, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। এ সময় আন্তর্জাতিক এবং ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর স্বেচ্ছাসেবকরা এই কৃষকদের সহায়তা করতে এগিয়ে আসেন। ইসরায়েলি অধিকার সংস্থা রাব্বিস ফর হিউম্যান রাইটসের একজন ফিলিস্তিনি কর্মী আদাম রাবিয়া বলেন, জলপাই গাছ ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। গত বছর অক্টোবর 7-এর ঘটনার পর থেকে এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের সহিংসতা বহুগুণ বেড়ে গেছে। এই সহিংসতায় অগ্নিসংযোগ, হত্যা এবং গবাদি পশু ও বাড়িঘর লুট করার মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে কৃষকরা ঝুঁকি নিয়ে এই জমিতে আসছেন। ফারখা ভিলেজ কাউন্সিলের প্রধান মোস্তফা হাম্মাদ জানিয়েছেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেশিরভাগ জমিতে প্রবেশে বাধা দিচ্ছে। সম্প্রতি গ্রামের 75%-এরও বেশি জলপাই জমিতে কৃষকদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলিরা। এই কারণে সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কৃষকরা তাদের ফসল তুলতে পারেন। ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশনের চেয়ারম্যান মায়েদ শাবান দৃঢ়ভাবে বলেছেন, সামরিক উপস্থিতি এবং বসতি স্থাপনকারীদের বাধা সত্ত্বেও ফিলিস্তিনিদের সংকল্পই জয়ী হবে। কৃষক ফাডি রিস্কাল্লার দাবি, প্রতিটি জলপাই গাছ তাদের কাছে অস্তিত্বের সমান গুরুত্বপূর্ণ। আমাদের কাছে একটি জলপাই গাছ জীবন মৃত্যুর সমান, তাই ঝুঁকি জেনেও আমরা জমিতে এসেছি, কারণ এটি আমাদের ঐতিহ্য ও এই ভূমিতে আমাদের অস্তিত্বের প্রতীক।